আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বাতাসে ভাইরাল টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলার মতো ক্যাপাসিটি আমার নেই। বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন অস্থিতিশীল, এখানে এই মাথা দিয়ে হবে না, এখানে অনেক বড় মাথা লাগবে। অনেক বড় মাথা যারা আছে তারা কেবল কথা বলতে পারবে। একেবারে একটা বিদিকিচ্ছা অবস্থা। আজকে এই, কালকে ওই, তরশু এই, তমুক এই, পরশু এই, মানে সব সময় একটা না একটা পরিবেশ পরিস্থিতি লেগেই থাকে। মানুষ যে একটু স্বস্তি নিয়ে ঘুমোতে যাবে এই সুযোগটা নাই। এই জন্য পোলা পান্ডা ফাইজলামি করে বলে যে এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে বসবাস করি যে একদিনও বিনোদন ছাড়া থাকতে পারি না। তো বাংলাদেশটা বিনোদন যেমন আছে ঠিক তেমনই প্রতিনিয়ত হতাশার খবর এবং প্রতিনিয়ত বাংলাদেশকে নিচের দিকে দাবিয়ে দেওয়ার খবরগুলো আজকে প্রকাশিত হচ্ছে। আজকে হামিদ সাহেব গোয়ান গন অলরেডি। হামিদ সাহেব চলে গিয়েছে। খুবই রসিকতা মানুষ ছিলেন, খুবই রসিক করে কথা বলতেন। কিন্তু রসিক করে করে যে বাংলাদেশকে 12টা বাজায় দিছে, এটা বাংলাদেশের মানুষ জানার পরও, বোঝার পরও এই অবদার্থ উপদেষ্টারা এরা এরা আসলে কি বলবো, এরা কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন করছে, ওকে ফাইন, কিন্তু সবচেয়ে উন্নয়নের মানুষের চাহিদা যেটা ছিল, মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা হচ্ছে যারা বিগত 15-16 বছর দেশকে বিক্রি করেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, দেশের মানুষকে নির্যাতন করেছে, তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে বিচার করা। কিন্তু সেই কাজটা কিন্তু তারা এখনও কিঞ্চিত পরিমাণ আগাইতে পারছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না। তো এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাস্কর বিষয়। একদিকে দেখেন আজকে ইন্ডিয়া ভারত প্লাস পাকিস্তান, ইন্ডিয়া তো ভারতেই, ভারত পাকিস্তান যেই অবস্থা আজকে চলমান, উত্তপ্ত অবস্থা, সেই উত্তপ্ত অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশের বর্তমানে যে মাজা ভাঙ্গা উপদেষ্টারা আছে, তাদেরকে দিয়ে কি দেশ চলবে? তাদেরকে দিয়ে এই দেশের যে মানুষের যে চাহিদা, এই দেশের মানুষের যে ভিতরে অন্তরে ইমানের যে বারুদ জ্বলতেছে, এই বারুদের নেতৃত্ব কি এই উপদেষ্টা দিতে পারবে? কখনই দিতে পারবে না। আমার জায়গা থেকে মনে করি এই উপদেষ্টারা এই বর্তমান বাংলাদেশের যে জনগণ তৈরি হয়ে গিয়েছে, বর্তমান বাংলাদেশের জনগণের ভিতরে যেই বারুদ আছে, এই বারুদকে নিয়ন্ত্রণ করা এবং এই বারুদকে আগুনে রূপান্তরিত করে সঠিক জায়গায় আগুনটা লাগিয়ে বাতিলপন্থীকে জ্বালিয়ে পড়ে নিঃশেষ করে দেওয়ার যে ক্যাপাসিটি এবং যোগ্যতা এই উপদেষ্টাদের নাই। এটা একেবারেই দিবালুকের মতো সত্য কথা। সো কি করবে, কি করা যায়? আজকে হাসনাত আবদুল্লাহ যমুনার সামনে গিয়েছে, পাশাপাশি সকল যারা ঐক্যবদ্ধ ছিল জুলাইয়ের গণবিপ্লবের মধ্যে প্রত্যেক স্টেক হোল্ডাররা আজকে যেতে হবে। শুধু আজকে রাত্র নয়, এটাকে চলমান রাখতে হবে। অবশ্যই অবশ্যই উপদেষ্টাদের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এবং যেভাবে সেলসেলাইয়া চলে যেতেছে একেবারে চোখের সামনে দিয়া, ফেসিস্টের লেসপেন্সাররা এই সেলসেলাইয়া যাওয়াটা বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল একটা সঠিক বিচারের মধ্য দিয়ে যারা অপরাধী, যারা বাংলাদেশকে শোষণ করেছিল, বিক্রি করেছিল, বাংলাদেশের সম্পদ অর্থ লুণ্ঠন করেছিল, তাদের একটি সঠিক বিচার হবে। কিন্তু গত 8-9 মাসে এর কিঞ্চিত পরিমাণও বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। তো সারমর্ম আমি একেবারে ছোট্ট একটা বিষয় নিয়েছি। সেই বিষয়টা হচ্ছে এই উপদেষ্টারা বর্তমান বাংলাদেশের জনগণের পালস বোঝে না এবং বর্তমান বাংলাদেশের মানুষ যেভাবে তৈরি এবং প্রস্তুত হয়ে আছে, সেই তৈরি এবং প্রস্তুতের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা এই বর্তমান উপদেষ্টারা সেটা বুঝতে পারছে না। পাশাপাশি আমাদের দেশে সবচেয়ে বড় দল বর্তমানে যারা আছে, তারাও বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারছে না। তারা একটা জিনিস বুঝতে পারছে, তারা দেশের কল্যাণের জন্য অনেক কিছুই চিন্তা ভাবনা করছে, এটা আমি একমত। বাট এই চিন্তা ভাবনার সাথে তারা বড় চিন্তা যেটা করছে সেটা হচ্ছে তারা ক্ষমতায় খুব দ্রুত চলে আসবে। ক্ষমতা আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেশের মানুষের পালস বুঝে যদি ক্ষমতায় না আসতে পারেন, আপনাদের অবস্থা খুব বেশি একটা ভালো হবে এরকম আশা আপনারা করিয়েন না।
কারণ এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ না, এই বাংলাদেশে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই বাংলাদেশে মানুষ রক্ত দিতে শিখেছে, একটা মরলে আর একটা দাঁড়ায় যায়, চোখের সামনে গুলি করে শ্যুট করে মারে আর একটা পিছনে এসে দাঁড়ায় যায়। তো এই বাংলাদেশের নেতৃত্ব এবং এই বাংলাদেশের এই জনগণদেরকে পরিচালনা করার জন্য ওই রকম মানের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন, যারা ওয়াদাবদ্ধ করতে পারবে, যারা ওয়াদা করবে যে হ্যাঁ আমি বাংলাদেশের জন্য এই কাজগুলো করব, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, আমার জায়গা থেকে দুর্নীতি, আমার জায়গা থেকে অপরাধ সংগঠিত হলে আমাকে আপনারা শুধরে দেবেন, কান ধরে শুধরে দেবেন। এই কথা বলা সাহস কোন দল রাখে, কে রাখে, কারা রাখে? এটাও কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে পরিষ্কার এবং মানুষের সামনে চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। এনসিপি আসছিল ছাত্রদের পক্ষ থেকে, এই এনসিপিও কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যে পালস মানুষের, এনসিপি তো ওই পালসের সাথে ছিল, ওই পালসেরই একটা অংশ, বড় অংশ, এবং ওই পালসের একেবারেই মানে অগ্নিশিখার সম্মুখ যে অংশটা, সে অংশ ছিল এনসিপি। কিন্তু এনসিপি ভুল করে ফেলেছে, এনসিপি চরম পর্যায়ে ভুল করে ফেলেছে। তাদের উচিত ছিল তারা যে মাইন্ডসেট, চিন্তা চেতনা এবং দেশ গঠনের জন্য যে বিজ্ঞ প্রাজ্ঞ লোকদের প্রয়োজন, তাদেরকে অ্যাকুমুলেটেড করে তাদের সামনে রাখা উচিত ছিল। তারা ওই জায়গাটাতে ভুল করছে। পিনাকিদা এই বিষয়ে ভালো উপদেশ তাদেরকে দিয়েছে। তাদের যদি শুভবুদ্ধি থাকে, গিলুতে কিছু থাকে, তাহলে তারা দ্রুত সে জায়গাতে হাঁটবে। কারণ বিজ্ঞ প্রাজ্ঞ যারা আছে তাদেরকে অবশ্যই তাদের দলের মধ্যে উপদেষ্টা পদে অথবা নীতি নির্ধারণী পদে রাখতে হবে। আদারওয়াইজ এভাবে যেভাবে চলছে, এভাবে এনসিপি বাংলাদেশের মানুষের পাশ বসতে ব্যর্থ হবে এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা তারা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবে। কারণ এই দেশে যারাই রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে আছে, যারাই রাজনৈতিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক একটা অবস্থান তৈরি করে আছে, তাদেরকে ব্যতি রেখে আপনারা হুট করে এসে দল তৈরি করেই দেশকে পরিচালনা করে ফেলবেন, দেশের মানুষ আপনাদের কথা শুনবে, দেশের মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়বে, এরকমটি খুব সহজ হবে না। তো এখন যে কাজটা করতেছেন, যমুনাতে যে গেছেন, এখানে এনসিপি যায় নাই, এটা তারা ক্লিয়ার করেছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল প্রত্যেকেই সেখানে গিয়েছে এবং সকল স্টেক হোল্ডারদেরকেই আহ্বান করা হয়েছে ফেসিস্টের রেখে যাওয়া লেসপেন্সারদেরকে উৎখাত করতে হবে, ফেসিস্টের রেখে যাওয়া সকল লেসপেন্সারদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কারণ নিষিদ্ধ করার মতো যে ক্রাইটেরিয়াগুলো আছে, প্রত্যেকটি ক্রাইটেরিয়া তাদের মধ্যে আছে, পরিষ্কারভাবে আছে। এটা ওই পাতা উল্টায় অনেক দূরে গিয়ে দেখতে হবে না, প্রথম পৃষ্ঠাতে আছে। অতএব তাদেরকে নিষিদ্ধ করার আইনগতভাবে যে বৈধ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় অ্যাপ্লাই করে নিষিদ্ধ করতে হবে। যমুনাতে যারা গেছে আজকে সারা বাংলাদেশের সচেতন নাগরিক, আমি আশা করি তারাও যাবে এবং এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন শুরু হওয়াটাই অনিবার্য ছিল। তো এখানে অনেকগুলো কথা বলে ফেললাম। মুদ্রা কথা হচ্ছে, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, জামাত ইসলাম ইনক্লুডিং, তারা প্রত্যেকেই বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারছে না, দুইটাই। অনেক সময় বুঝতে পারছে, অনেক সময় বুঝতে পারছে না, এরকম আমাদের কাছে মনে হয়। কারণ তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তাদের বিভিন্ন লিঙ্ক আপ আছে, তাদের বিভিন্ন লিঙ্ক আপ বলতে অন্যদিকে নেন না, লিঙ্ক আপটা হচ্ছে এরকম যে তারা অনেক কিছুর সাথে ইনভলভ, অনেক কিছুর সাথে ইনভলভ হওয়ার কারণে একেবারে সাদামাটা করে আমাদের মতো কথা বলতে পারে না। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, ভারতের পক্ষ হয়ে, ভারতের পায়ে ধরে যারা রাজনীতি করতে যাবে বাংলাদেশে, এটা আর এই বাংলাদেশ জনগণ মেনে নিবে না। তো ভারতের পা ধরে যারা রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন, বুঝে কে কোন দিকে দৌড়াচ্ছে, কে কোন দিকের সুযোগ সুবিধা নিতে চাচ্ছে, এখন খুব ভালো করে বুঝে। এই ক্ষেত্রে জামাত ইসলামের প্রতি সতর্ক অবস্থান হচ্ছে। জামাত ইসলামের নেতৃবৃন্দ, নীতি নির্ধারণে যারা আছেন, তারা এটা ভালো করে জানেন।
হয়তো কর্ম করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এটা স্বাভাবিক জিনিস। বাট ইন্ডিভিজুয়ালি তাদের এটা ভালো ধারণা আছে। জামাত ইসলাম যদি ইন্ডিয়ার সামান্যতম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এটা যদি জামাত ইসলামের কর্মী এবং দেশের মানুষ জানে, জামাত ইসলাম ওই দিনেই ব্লান্ডার হয়ে যাবে। অন্যরা তো থাকতে পারে, এরশাদ ছিল না, এরশাদ দল তো এখনও আছে, এখনও তো এই দল দেশে বিরাট বড় বড় কথাবার্তা বলে, আলোচনা করে এখনও। অথচ এরা একেবারেই ফেসিস্টের সবচেয়ে বড় লেসপেন্সার ছিল এরা, অথচ এখনও এরা কথাবার্তা বলে। দ্যাট মিনস অন্যান্য দল যদি ভারতের পা চাটে গিয়ে দেখা যায়, চোখের সামনে ফিল করা যায়, উপলব্ধি করা যায়, তারপরেও তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে। কারণ মানুষ ওইটাকে এভাবেই নেয় যে এরা এরকমই। কিন্তু ইসলামপন্থী যে দলগুলো আছে তার মধ্যে জামাত ইসলাম যদি এই কাজটা করে, কখনও করে, কোনো সময় করে, সামান্যতম প্রকাশিত হয়, তাহলে এটা দিয়েই জামাত ইসলামকে বাতিল শক্তিরে ব্লেন্ডার করে দেবে। আর যারা ইসলামপন্থী আছে তারা তো আস্তাগফিরুল্লাহ বলতে বলতে এখান থেকে দ্রুত ছিটকে পড়ে যাবে। এত এই কাজটা আমার মনে হয় না যে এই কাজটা তারা করবে। তারাও ইন্ডিভিজুয়ালি বিশাল প্ল্যান নিয়ে আগাচ্ছে এবং তারাও বাতিল শক্তিকে ব্লান্ডার করার জন্য মাঝে মধ্যে হয়তো বা কিছু টুপ বসিয়ে, যেভাবে মানুষ নদীতে পালায়, সমুদ্রে পালায়, সে বসিয়ে পালায়। কিন্তু বসিয়ে পালানোর দিকে আমরা অনেকেই হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়, হায় হায় ইন্ডিয়াতে মনে চলে গেল জামাত ইসলাম। কিন্তু না, আপনাকে শয়তান ধরতে হলেও বসিয়ে পালাইতে হবে, টুপ পালাইতে হবে। কেমন শয়তানের আশেপাশে যাইতে হবে, নাহলে তো ওর গাড়টা ধরা যাবে না, ওর গাড়ে ধরতে হবে। আর শয়তানের কাছে গেলে, আশেপাশে গেলে যদি আপনি পরিবর্তন হয়ে যান, তাহলে আপনি এতদিন কি করছেন? ইমানদাররা তো যেখানে যাবে সেখানে তারা বিজয়ী হওয়ার লক্ষ্যেই যাবে, হেরে যাওয়ার জন্য তো যাবে না। আর ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ওই যে বাংলাদেশে গ্রাম্য জায়গা আছে না, যে গুতুম মাছের মতো, ওই গুতুম মাছ মাটির ভিতরে থাকে, কাদা মাটির ভিতরে থাকে। হ্যাঁ, ওই গুতুম মাছ ধরতে গেলে যে ধরতে যায় তার পুরা শরীর কাদা মাটি দিয়ে মেখে যায়, কিন্তু গুতুম মাছ পরিষ্কার থাকে। অতএব ইমানদাররা, তাকওয়াবানরা সবসময় পরিষ্কার থাকে, তারা যেখানে যাক না কেন। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে, যে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তো যাই হোক, আমি অন্যদিকে চলে আসছি। অনেক বড় বিষয়, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে কথা বললে এটা আসলে কি বলবো, আমাদের পক্ষে কথা বলা সম্ভব না। আজকে কথা বলবো, কালকে এই কথা আর একটা হয়ে যাবে। কারণ এটা এমন একটা পেসের মধ্যে দিয়ে, আর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিকটা এমন একটা অবস্থানে দাঁড়াইছে যে আপনি গবেষণা করে কিছু বলবেন, এই কথা বলার জায়গাটা 2 দিন পরে পরিবর্তন হয়ে যাবে। কঠিন একটা অবস্থার মধ্যে আছে। আমার মনে হয় যেন পৃথিবীটা এখন এভাবেই চলতে থাকবে। মানুষ আঁচ করতে পারবে না, মানুষ টাওয়ার করতে পারবে না যে আসলে কি বলবে কি বলবে না, কি করবে কি করবে না। অস্থিতিশীল অবস্থা থাকবে। একটা অপশন আছে, অনলি ওয়ান অপশন, আর কোনো বিকল্প অপশন নাই। এখন বাংলাদেশে ইসলামী হুকুমতের জন্য আলেম উলামা সকল দল ঐক্যবদ্ধ হয়ে সাহস করে ইসলামী হুকুমতের জন্য একটি আহ্বান করতে পারে, বা করার মতো সেই পরিবেশ তৈরি হতে পারে। এবং সেই পরিবেশ তৈরি হলে সেই পরিবেশে সর্বোচ্চ পর্যায়ের সুযোগটা তখন নিতে হবে। আর তার জন্য যে প্রস্তুতি প্রয়োজন ইসলামী দলগুলো, সেই প্রস্তুতি যত দ্রুত সম্ভব নিয়ে নিতে হবে। এর বিকল্প কোনো অপশন নাই। কারণ বাংলাদেশে গত 8 মাসে আমরা মনে করছিলাম বিপ্লব হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে, এখন দেশে অনেক কিছুই সহনশীল হয়ে যাবে, মানুষ সুন্দরভাবে চলবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, জনগণ যেই আশা আকাঙ্ক্ষায় এই দেশকে দেখতে চায় সেই দেশ তৈরি হবে। কিন্তু কি হলো? এত সহজ না। বরঞ্চ আলেম ওলামারা এখনও নিষ্পেষিত, নির্যাতিত এবং বঞ্চিত অবস্থানে রয়েছে। এটার বোঝার পরেও, এই জিনিসটা বোঝার পরেও যদি আমরা এখনও কাদা ছোড়াছুরির মধ্যে থাকি, একে অপরকে ব্লান্ডার করার মধ্যে থাকি, তাহলে আমাদের আর কিচ্ছু করার নেই। বাংলাদেশের মানুষ যারা তৌহিদি জনতা, যারা ইসলামপ্রিয় জনতা, তারা হতাশ হয়ে যায়। ভাই সবাই তো একেবারে
উচ্চ লেভেলের স্টেজে গিয়ে কথা বলতে পারবে না, সবাই তো মামুনুল হক সাহেব হইতে পারবে না, সবাই তো ডক্টর শফিকুর রহমান সাহেব হইতে পারবে না, হতে পারবে? সবাই তো হারুন নিজার হইতে পারবে না। তো এরকম যারা হয়েছে সবাই তো আব্বাসী হইতে পারবে না। আরও এটসার যারা আছেন, ধরেন 20-25 জন বা 30-40-50 জন, 100 জন খুবই ফিগার, এবং বাংলাদেশে ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ। এরকম তো সবাই হইতে পারবে না, কিন্তু সবাই কিন্তু এরকম লোকদের দিকে তাকিয়ে আছে, এই লোকগুলোর দিকে তাকিয়ে আছে। কিন্তু এই লোকগুলো যখন ঐক্যের জায়গা থেকে ছিটকে পড়ে যায়, তখন সাধারণ যে তৌহিদি জনতা আছে, এই সাধারণ তৌহিদি জনতার মনে আঘাত আসে, খুবই কষ্ট আসে। তো আমি আলোচনাটা অনেক ভিতরে অন্যদিকে চলে আসছি। মোট কথা হচ্ছে, যমুনাতে আজকে যারা গিয়েছে, আগামীতে যারা যাবে, এবং এই আন্দোলন যে চলমান থাকবে, তার জন্য বাংলাদেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে বেগবান করতে হবে। এই মাজা ভাঙ্গা উপদেষ্টাদেরকে চেঞ্জ করতে হবে। বেশ কয়েকজন উপদেষ্টা আছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। এমন উপদেষ্টা আনতে হবে, নিয়ে আসতে হবে, যে উপদেষ্টারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে 1 ইঞ্চি 1 মিনিট সময় নেবে না, ওই সকল উপদেষ্টাদেরকে নিতে হবে। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, আমার খুব মহব্বতের। সেটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে টিচার আছে, আসিফ মাহতাব। আসিফ মাহতাবকে আমার খুব পছন্দ, আলহামদুলিল্লাহ, যতটুকু দেখেছি। এবং এরা ছিল ওই সময় আন্দোলনের মধ্যে অগ্রগামী, অথচ এই লোকগুলোকে আজকে উপদেষ্টা কোনো একটা পদে দেওয়া হয়নি। এবং এরা যোগ্য, এরা স্মার্ট, এবং এরা সময় উপযোগী কথা বলতে পারে, সময় উপযোগী বিচার বিশ্লেষণ করে, মানুষের পালস বুঝে এরা পদক্ষেপ নেওয়ার মতো মেধা এদের আছে। আজকে এদেরকে দেওয়া না। এরকম মানে যদি আজকে 8-10 জন উপদেষ্টা তৈরি করা হতো, তাহলে বাংলাদেশের যে চিত্র, এই চিত্র এত দ্রুত যে পরিবর্তন হয়ে তলানিতে এসেছে, এই চিত্র বাংলাদেশে এই সময় এত দ্রুত হইতো না, শুধুমাত্র এই সমস্ত মাজা ভাঙ্গা উপদেষ্টাদের কারণে হয়েছে। অনেকগুলা কথা বললাম, আল্লাহ আমাকে মাফ করুন। এখানে অনেক বিষয় আছে, একটা বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা সময় লাগবে। মুদ্রা কথা হচ্ছে, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি, এই প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুযায়ী বর্তমানে যারা উপদেষ্টাগণ আছেন, তারা যোগ্য না, তারা তাদের পালস বুঝতে পারছেন না। আর তারা যেভাবে অগ্রসর হচ্ছেন, যে গতিতে যাচ্ছেন, আর যেভাবে সেলসেলায়া রেসপন্সিবলদেরকে বিদায় করে দিচ্ছেন, এগুলা কি মানুষ দেখতেছে না? মানুষ বুঝতেছে না? তাদেরকে কি এখানে এইভাবে সেলসেলায়া চেয়ারে বসে থাকার সুযোগ করে দিবে? এই আশা করিয়েন না, এই আশা করিয়েন না। বাংলাদেশের মানুষ আবার নামবে। একবার যখন নেমে অভ্যস্ত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আবার আরেকটি গণবিপ্লব ঘটতে পারে, এবং তখন অবশ্যই বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে। বিপ্লবী সরকার সেদিন প্রতিষ্ঠিত হবে। সেই জায়গাতে যায়েন না। লজ্জা থাকলে, পাতার মধ্যে কোনো যদি গিলো থাকে, তাহলে সেই জায়গাতে যাওয়ার আগেই সংশোধন হয়ে যান। আদারওয়াইজ বিপ্লব আরেকটা সংগঠিত হবে, তখন বিপ্লবী সরকার বাংলাদেশে গঠন করা হবে। সবাইকে ইনকিলাব জিন্দাবাদ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।